26 ঘন্টা নিভল শাহজালালের আগুন। পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ। শনাক্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টা। ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে, আমাদের সময় লেগেছে। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হয়ে এলেও দিনভর ভোগান্তি পোহান যাত্রীরা। রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কালকে রাতে বাসা থেকে বের হয়েছি, মানে সারা রাত থাকতে হয়েছে আর কি। 16 ঘন্টা লেট মানে অনেক। এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। বহুমুখী ক্ষতিতে তৈরি পোশাক শিল্প। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে, ফ্লোরে ফায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। পিআর সহ 5 দাবিতে নতুন কর্মসূচি জামাত সহ 8 দলের। আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। দর কষাকষির বিষয় বানানোর অভিযোগ। শাপলা প্রতীকেই অনড় এনসিপি। ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি। বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এমপি ও শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা। রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের। কর্মস্থলে ফেরার আহ্বান উপদেষ্টার। পুরান ঢাকায় পড়াতে গিয়ে শিক্ষার্থীর বাসায় খুন। সিঁড়িতে মিলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার লাশ। জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভিসির। শহরের টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিইউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। বিচার দাবিতে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ। গ্রেফতার আসামির 2 দিনের রিমান্ড। 26 ঘন্টা পর পুরোপুরি নিভল শাহজালাল বিমানবন্দরের আগুন। পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ। বিকেলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, শনাক্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জটিল অবকাঠামোর কারণে অগ্নি নির্বাপনে বেশি সময় লেগেছে। উপদেষ্টারা জানিয়েছেন 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা। আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুতে আগুন লাগে শনিবার দুপুরে। লেলিহান শিখার নিয়ন্ত্রণ আসে 7 ঘন্টায়, আর পুরোপুরি নেভাতে সময় লাগলো প্রায় 26 ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। কুরিয়ার গোডাউন থেকে আগুনটা এই কোণা থেকে আর কি আগুনটা শুরু হয়। তারপর হচ্ছে আপনার 3 নম্বর গেট, তারপর হচ্ছে গেট বি গার্মেন্টস সেকশনে। 2:15 থেকে আগুন লাগছে কুরিয়ার সার্ভিসের, কুরিয়ারের ইউনিটের এই পাশ থেকে। আমাদের তো 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট সবগুলোই মাল পড়ছে। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বাইরের ওই যে ফায়ার সার্ভিস এটা বন্ধ রাখছে অনুমতির জন্য। অনুমতি এই মুহূর্তে অনুমতি কি দরকার? আগুন লাগছে এই জায়গা, সিভিল ডিভিশন আইয়া বলতেছে আগুন অনুমোদন দেয় নাই, ফায়ার সার্ভিসে এরা ঢুকতে পারে নাই। এই জায়গায় আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সমাপনী ব্রিফিংয়ে জানানো হয়, কার্গো কমপ্লেক্সের জটিল অবকাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনে সময় লেগেছে। শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা থাকলে শাহজালালে আগুনে এত ক্ষতি হতো না। জানান, আগুনে কার্গো ভিলেজ ভবনের পিলারে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার করা যাবে কিনা পরীক্ষার পর জানা যাবে। যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল। এটা একটা ঝুঁকিও ছিল
আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। আর সচিবালয় ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা। একটা কোর কমিটি গঠন করা হয়েছে, 7 সদস্য বিশিষ্ট। এটা তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আমাদের না অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রফতানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এর আগে সকাল থেকে অনেক ফ্লাইট ঢাকা ছেড়েছে 2 থেকে 5 ঘন্টা দেরিতে। কোনো কোনো উড়োজাহাজ আবার ছাড়তে বিলম্ব হয় 18 ঘন্টাও। ফলে চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামীরা। চীনের বেইজিংগামী বিমানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত 10:10। সেই ফ্লাইট ঢাকা ছেড়েছে রোববার বিকেল 4টায়। এতে প্রায় 18 ঘন্টার ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। খুবই বিড়ম্বনার। আমরা গতকালকে রাতে থেকে বেশ কয়েকবার আমাদের শিডিউল দিয়েছে, টাইম দিয়েছে, বাট তারপর রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। কোম্পানিতেও আপনার অনেক সমস্যা হচ্ছে এবং আপনার এই মালিকে ফোন দিচ্ছে যে তোর দেশে কি হয়েছে। এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায়। আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি, তেমনি সকালের অনেক ফ্লাইটকে 2 থেকে 5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে। 16 ঘন্টা লেট মানে অনেক। আমাদের আরেকটা প্রধান সমস্যা আমাদের ট্রানজিট ফ্লাইট। ট্রানজিট কি কয়টার সময় দিব কিনা তারও নিশ্চয়তা নাই। তারা বলেছে যে না, ফ্লাইট অন টাইমে হবে, ফ্লাইট ডিলে হবে না। ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, বাট প্র্যাকটিক্যালি এসে দেখি 2 ঘন্টা ডিলে। আমরা ফোন করে বলছি, তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে। এখন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। কালকে রাতে বাসা থেকে বের হয়েছি, মানে সারা রাত থাকতে হয়েছে আর কি। একই সঙ্গে ঢাকায় ফিরতেও যাত্রীদের পড়তে হয় ভোগান্তি আর শিডিউল বিপর্যয়ে। আমাদের ফ্লাইটটা পৌঁছানোর কথা ছিল 6:55-তে, আমরা পৌঁছাচ্ছি 12:30। ভোগান্তি তো অবশ্যই, তারপরেও আপনার মনে করেন এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আপনার সেটা তো মানিয়ে নিতে হবে। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শনিবার 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা থেকে শুরু হয় উড়োজাহাজ চলাচল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাবে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানার উৎপাদন, বাড়তে পারে সরবরাহ ব্যয়, অন্য দেশে সরে যেতে পারে ক্রয় দেশ। এমন বহুমুখী শঙ্কায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। দ্বিপাক্ষিক বাণিজ্যে আবারও ভাবমূর্তি সংকটে পড়ার শঙ্কা অর্থনীতিবিদদেরও। ফরহাদুর রহমানের রিপোর্ট। চীন থেকে পণ্য এনে ও ই-কমার্স ভিত্তিক ব্যবসা করেন সাজ্জাদ হোসেন, কিন্তু শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের 7.5 ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই তার সব মালামাল। নানা সংকটে গত 6 মাসেও লাভের মুখ না দেখা এই উদ্যোক্তা এখন দিশেহারা। কোনো মাসে যায় নাই 6 মাসে যে মাসে আমি লাভ করতে পারছি, আর এখন এসে এই বড় একটা দুর্ঘটনা। এটা যে আমার জন্য কত বড় একটা ব্যবসায়িক ক্ষতি সেটা আসলে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমার ব্যবসা আসলে সত্যি কথা বলতে আর রাখা পসিবল হবে নাকি, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তার মতো আর অনেকেই হারিয়েছেন সম্বল। তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রফতানি বাণিজ্যে যুক্ত ছোট বড় ব্যবসায়ীরা। আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুডসটা হয় এয়ার হবে, আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের একটা নির্দিষ্ট বায়ার, ওরা তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায়, সেই ক্ষেত্রে ওই মালটা ধর আমি পাইতেছি না। এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসা, এমনকি এক্সপোর্ট করা, সেই ক্ষেত্রে এক্সপোর্টের একটা হ্যাম্পার হচ্ছে। কি পরিমাণ পণ্য পুড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন, আবার ক্রয় দেশ সরে যেতে পারে অন্য দেশে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে ফ্লোরের,
আমার বসায় বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে, কারণ আমি তো অলরেডি লেট। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধি দল। একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এ দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেটার কার্যকারণ যেরকম আমাদের উদ্ঘাটন করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের না হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতি সহ 5 দাবিতে বিক্ষোভে নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত সহ 8টি দল। 27 অক্টোবরের মধ্যে এই দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদে সই করলেও বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সহ 8টি দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবির সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর ভিত্তিতে সনদে স্বাক্ষর করেছে জামায়াত। জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। নতুন ঘোষিত আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে অভিহিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ফেসবুক পোস্টে এই কথা লিখেছেন তিনি। নাহিদ বলেছেন, সংবিধান সংস্কার আর রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়াই এই আন্দোলনের উদ্দেশ্য, যাতে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়। জামায়াত ও তাদের সহযোগীরা আসল সংস্কারের পরিবর্তে পিআরকে কৌশলগত বা রাজনৈতিক দর কষাকষির বিষয় বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন, জামাত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি। সংস্কার প্রক্রিয়ায় তাদের সমর্থন ছিল কেবলই রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ হিসেবে। বাংলাদেশের মানুষ এই ছলচাতুরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থান জানিয়েছেন এনসিপি নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগও তুলেছেন তারা। একই সাথে বলেছেন, নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন দল। ইসির যোগ্যতা নিয়ে এ সময় প্রশ্ন তুলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এনসিপি নেতারা। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়ার সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই।
এখন আমরা বিকল্প কেন নিব? ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। যে উত্তরণ ঘটিয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা টিউশনির বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকেই বাসা থেকে পালিয়ে যান টিউশন পড়ানো মেয়ে ও তার পরিবারের সদস্যরা। পরে ওই ছাত্রী সহ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে রোববার দুপুরে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন, যিনি শাখা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাও। পঞ্চমতলা ভবনের 3 তলার সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল জুবায়েদের লাশ। সেখান থেকে নিচতলার সিঁড়ি পর্যন্ত দেখা গেছে রক্তের দাগ। পুলিশের ধারণা, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তাকে। জুবায়েদ যে মেয়েকে পড়াতেন সে সহ তার পরিবার হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ তুলে বাসাটি ঘিরে রেখেছে সহপাঠী ও ছাত্রদলের নেতাকর্মীরা। জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। উপরে যখন আমরা যাওয়া শুরু করব, একেবারে আমরা দেখতে পারি যে সিঁড়ির যে নিচতলা থেকে আপনার থোকা আপনার রক্ত পড়ে থাকে। নিচতলায় আমরা পাই, দোতলায় পাই। দোতলার মধ্যে গিয়ে দেখি আপনার সিঁড়িতে রক্ত ছিল এবং দোতলার যে ফ্ল্যাট, এই রুমের ভেতরে অংশটা খোলা ছিল, ফ্ল্যাটের ভেতরে আমরা রক্ত পড়ে থাকতে দেখি। ওনারা দরজা বন্ধ করে কিভাবে এইগুলা মানে এভিডেন্সগুলো মুছার ট্রাই করছে এই নেকড়া দিয়ে, এই জিনিসটা তো দিনের আলোর মতো পরিষ্কার। মূল সন্দেহভাজন তারাই এবং তারা হত্যাকারী হিসেবে আমরা সন্দেহ পোষণ করছি। আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে করছে। কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তোবা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে এবং তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো আমরা জানতে সক্ষম হব। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে জুবায়েদকে। সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। জুবায়েদ হত্যার পর পালিয়ে গেছেন টিউশন পড়ানো সেই শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা, যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আরমানিটোলা আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ যেই বাসাটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই বাসাটি হচ্ছে আরমানিটোলার ঠিক এই আমার পেছনে যে বাসাটি রয়েছে। এখন এখান থেকে যিনি আসলে প্রধান অভিযুক্ত, বিশেষ করে আমরা যেটা এর আগেও বলেছিলাম যে এই জুবায়েদ যাকে মূলত টিউশন করাতেন, তার যে শিক্ষার্থী বর্ষা, তাকে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সেই সাথে পরিবারের আরও 2-1 সদস্যকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। মূলত যারা এই জুবায়েদের সহপাঠী এবং দলের যারা সমর্থক, তারা কিন্তু অভিযোগ করছেন যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেননা আজকে জুবায়েদের টিউশনে আসার কথা ছিল না। তারাও বলছেন যে কয়েক দফা জুবায়েদের যে শিক্ষার্থী বর্ষা, তিনি তাকে ফোন করে বাসায় এনেছেন টিউশনের কথা বলে, তারপরেই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং আমরা যে চিত্র দেখেছি যে এই বাসার নিচতলা থেকে 3 তলা পর্যন্ত প্রতিটি সিঁড়ির মধ্যেই কিন্তু জুবায়েদের
রক্ত লেগেছিল এবং বোঝা যাচ্ছিল যে তার শরীর থেকে যেভাবে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেটা বোঝা যায় তাকে ছুরিকাঘাত কয়েক দফা করা হয়েছে এবং তিনি তৃতীয় তলায় গিয়ে সিঁড়ির মধ্যে মূলত তার মরদেহটি পুলিশ পায়ে পড়ে থাকতে দেখে। তখন পর্যন্ত এই বাসার সবগুলো গেটে এবং সবগুলো দরজাই বন্ধ ছিল পুলিশের ভাষ্যমতে, এবং যারা এখানে জুবায়েদের যারা সহপাঠী বন্ধু তারাও সাথে সাথে খবর পেয়ে এসে ভিতরে প্রবেশ করে দেখেছেন যে তারা যেটা অভিযোগ দিচ্ছেন যে কেউ হয়তো বা কেউ এই হত্যার পরে জুবায়েদের যে পড়ে থাকা রক্ত সেটি মোছারও চেষ্টা করেছেন। তো তাদের অভিযোগ হচ্ছে যে এই হত্যা অবশ্যই পরিকল্পিত, এর সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির সম্মুখীন করতে হবে। কেননা জুবায়েদের পক্ষ থেকে মূলত ছাত্রদলের যিনি সভাপতি তিনিও এখানে এসেছিলেন, রাকিব ভিসি এসেছিলেন, আমরা বিভিন্ন ছাত্র এবং ছাত্রদলের যারা কর্মী সমর্থক তাদেরকেও এখানে দেখেছি যে এই পুরো বাসাটি ঘিরে তারা বিচারের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এবং সর্বশেষ যদি বলি যে এই বাসা থেকে মূলত কিছুক্ষণ আগেই যিনি অভিযুক্ত মূল প্রধান অভিযুক্ত যিনি টিউশন যাকে করাতেন সেই বর্ষা সহ তার ফ্যামিলির আরও দুজন সদস্যকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য। তো সব মিলিয়ে এই জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা সরাসরি ছিলাম পুরান ঢাকায় আরমানি টোলায়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এক শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় গ্রেফতার একজনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনা গত মঙ্গলবারের, কিন্তু প্রকাশ পায় তারও 2 দিন পর যখন বৃহস্পতিবার রাতে 3 ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার এজাহারের তথ্য বলছে মঙ্গলবার সন্ধ্যায় সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। ঘটনার জানাজানি হলে ফসে ওঠে বিইউপির শিক্ষার্থীরা। মিরপুর 12 বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন তারা। দাবি জানান ন্যায় বিচারের। সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড যাচ্ছি। যে ধর্ষণ করছে তার কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় সব বাদ দিয়ে আমরা বিচারটা নিশ্চিত করতে যাচ্ছি। পরিবর্তন আসলেও কিন্তু ধর্ষণ তো কমতেছে না, ধর্ষণ কমতেছে। পরে শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি মিরপুর 10 গোল চত্বর হয়ে আবারও মিরপুর 12তে ফিরে যায়। এরই মধ্যে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলায় আসামিরা হলেন সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ আনা হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। রাজধানীর রূপনগরে রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারানো 16 জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে ঢাকা মেডিকেলে। রাতে ডিএনএ টেস্টের ফলাফলের সঙ্গে মিলিয়ে লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গের সামনে ভিড় করে নিহতদের স্বজনরা। দুর্ঘটনা এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে এ সময় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই এখনও খোঁজ করছেন নিখোঁজ স্বজনকে। গত 14 অক্টোবর রূপনগরে আগুনে নিহত 16 জন এবং আহত একজনের পরিবারকে 25,000 টাকা সহায়তা দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আমার ছেলের আমি দেখে আমি চিনতে পারছি, কার্টুন মাস্টার। রক্ত গ্রুপ দিয়ে গেছি, টেস্ট করছে, ফোন দিয়েছে আইবার না গিয়া, আজকে আমার রাজবনে পুরা লাশ শনাক্তন করছি। তার নাম মুক্তা বেগম। তার ডিএনএ অফিসে ব্লাড গ্রুপ দিছি, ব্লাড গ্রুপ নিছে তারা। শনাক্ত হওয়ার পরে কইছে লাশ দিয়া দিবে, তারপরে লাশ দেয় নাই। দুজনে যদি দিয়েছি শনাক্ত যে হয়েছে না, এটা কি জানাইবো না আমাকে? এরা তো জানাইলো না কিছু না, এরা ফোন দিয়ে আসতে বলছে আমাকে। আমরা আসতেও না, এসে দেখি লাশ নাইগা। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্মশান দীপাবলি অনুষ্ঠিত হলো বরিশালে। অন্ধকার ফুঁড়ে জ্বলে ওঠে হাজার প্রদীপ।
প্রয়াত প্রিয়জনদের শ্রদ্ধাভরে স্মরণ করেন সনাতন। 2 বছর ধরে এই আয়োজন দেখতে ঢল নামে মানুষের। অন্ধকার ভেদ করে আলোর ছটা, প্রদীপের আলোয় আলোকিত প্রায় 6 একরের শ্মশান, যেখানে অন্তত 70,000 সমাধি মঠ। বরিশাল নগরের কাউনিয়ায় উপমহাদেশের বৃহৎ এই মহাশ্মশান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে বাংলা পঞ্জিকার কার্তিক মাসের ভূত চতুর্দশী তিথিতে হয় ঐতিহ্যবাহী শ্মশান দীপালি উৎসব। ফুলের শ্রদ্ধা, চোখের নোনা জলে আর প্রয়াত প্রিয়জনের খাবারের পর্ষা বসিয়ে স্মরণ করা হয়। আমাদের যারা প্রয়াত প্রিয়জন আছে তাদেরকে আমরা স্মরণ করি। এটি অনেক বড়, এখানে অনেক সমাধি সংরক্ষিত রয়েছে। সামনের দিনগুলোতেও যাতে আমরা আসতে পারি, এইটাই আমাদের ঈশ্বরের কাছে কামনা আর কি। তার পরিবার যদি কোনো শুভ কর্ম করে, সেই শুভ কর্ম তার হাতে অর্পণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করি, আনন্দ উৎসবের মধ্য দিয়ে দীপাবলি উৎসবটা পালন করতে পারি। এই উৎসব এখন পরিণত হয়েছে বরিশালের একটি সামাজিক মিলন মেলায়। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্মশান দীপালিতে অংশ নেন সবাই। প্রতি বছর 1 লক্ষর মতো মানুষ হয়, এবছরও আশা করি ওই পরিমাণেই মানুষ হবে। দীপালি উৎসব ঘিরে নিরাপত্তা বজায় রাখার সব ধরনের ব্যবস্থা নেয় প্রশাসন। আমাদের প্রায় 2 শতাধিক পুলিশ বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে সিটিএসবি কাজ করছে, ডিবি কাজ করছে। পরিবেশটা যেটা ধর্মীয়ভাবে থাকে, ভাব গাম্ভীর্যের সাথে রয়েছে। এক কথাতে আমরা মনে করি ধর্মীয় কাজ যে যত বেশি করবে সে যত পরিশীলিত নাগরিক হবে দেশে। 200 বছরের প্রাচীন এই মহাশ্মশানে 1927 সাল থেকে দীপালি উৎসব পালিত হয়ে আসছে। সোমবার রাতে হবে শ্যামা পূজা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। 9টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে গেছে ডাকাত দল। দেশটির সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দোষীদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে পুলিশ। জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মাত্র 4 মিনিটের ব্যবধানে বিখ্যাত লুভর মিউজিয়ামের কড়া নিরাপত্তা ভেদ করে 9টি অমূল্য অলংকার নিয়ে পালায় একদল ডাকাত। তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় ফ্রান্সের পুলিশ বাহিনী। তাদের ধারণা দর্শনার্থীদের জন্য খোলার পর ভবনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাতেরা। তাদের ব্যবহৃত একটি ভাঙা জানালাও তদন্তকারীদের চোখে পড়ে। পুলিশ বলছে লুভের বাইরে থাকা ক্রেন ব্যবহার করেই ওপরে উঠেছে অনুপ্রবেশকারীরা। চুরির পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, ডাকাত দলটি স্থানীয় সময় সকাল 9:30টায় আক্রমণ করে। এ সময় তারা ফ্রেঞ্চ ক্রাউন জুয়েলসের আবাসস্থল গ্যালারি ডি অ্যাপোলন বিল্ডিংয়ে প্রবেশ করে। তবে কোন কোন গয়না চুরি হয়েছে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতির দাবি, এটি কোনো পেশাদার দলের কাজ। এই ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি। এই অপারেশনটি প্রায় 4 মিনিট স্থায়ী হয়েছিল, যা খুবই দ্রুত। আমাদের বলতে হবে এরা পেশাদার ডাকাত চক্র। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় জাদুঘর। তবে চুরি করা অলংকার বিক্রি করতে হিমশিম খাবে অপরাধীরা বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে অলংকারগুলো অমূল্য। সকলের মধ্যে পরিচিত ও জনপ্রিয় এই জিনিসগুলো বিক্রি করতে গেলে তা পুলিশের গোচরে আসবে বলে মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।